মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমাকে জেলে পাঠিয়ে দিন, তাও আমি চাকরি প্রার্থীদের পাশে থাকবো। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কথা বলবো। বলছি স্যার, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমাকে জেলে পাঠিয়ে দিন, তাও আমি মোটামুটি এই যে চাকরি প্রার্থী যাদের চাকরি হারা হয়েছে, যারা এই যে 25,753 জন, তাদের পাশে থাকবো। কি করে নির্লজ্জ মহিলা কথা বলেন? তার জন্য তো হয়েছে, মমতা ব্যানার্জির জন্য এরা চাকরি হারা হয়েছে। মমতা ব্যানার্জি যদি প্রথম থেকে সৎ পথে এই নিয়োগ পরিচালনা করতেন তাহলে আজকের এই অবস্থা হতো না। মমতা ব্যানার্জি একটি নির্লজ্জ, একটি জোচ্চোর পার্টির দলনেত্রী। চাকরি বিক্রি করেছেন, এখন বলছেন চাকরি প্রার্থীদের পাশে আছি। কত রকমের ভাওতাবাজি দেবেন? সব ধরা পড়ে গেছে। শেষের সেদিন ভয়ঙ্কর, এটা জেনে রেখো। বিজেপির পার্টি অফিস বিচার ব্যবস্থাটা এত বড় মিথ্যে কথা, দায়িত্বজ্ঞানহীন কথা যিনি বলতে পারেন তাকে আমি কোনো ভারতবর্ষের নাগরিক বলে মনেই করি না। তিনি সম্ভবত অন্য কোনো জায়গা থেকে এসছেন। ওনার পরিচয়টা তুলে ধরুন তো, খোঁজ করুন ওনার পরিচয় কি, কোথা থেকে এসছেন। হ্যাঁ, পরিচয় দরকার, পরিচয় জানা দরকার। হবে হবে, তাতে কি এলো গেল? বিতর্কের সৃষ্টিকে আমি বৃষ্টিতে আমি ভয় পাই না। মমতা ব্যানার্জি যদি ভারতবর্ষের নাগরিক হন তাহলে তাকে এই কথা প্রত্যাহার করতে হবে। আর যদি তিনি না করেন তাহলে আপনারা খোঁজ নিন মমতা ব্যানার্জি কোথাকার নাগরিক, কোথা থেকে এসছেন। মিথ্যেবাদী চোর একটা দলের দলনেত্রী, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য? আমি তাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মনে করি না। সর্বোচ্চ আদালতে যে কেউ যেতে পারে, আদালত খোলা আছে। তিনি কি জানেন যে যে ডিভিশন বেঞ্চ আজকে এই অর্ডারটা দিয়েছে সেই ডিভিশন বেঞ্চ সর্বোচ্চ আদালতের নির্দেশে তৈরি হয়েছিল? কিচ্ছু জানেন না। তার কিছু কালো গাউন পরা দালাল আছে হাইকোর্টে, যারা আমার ওখানে এসে আমার কোর্টে এসে গন্ডগোল করত, জুতো নিয়ে ঢুকতো, পেপার ওয়েট নিয়ে ঢুকতো ছুঁড়বে বলে, কিন্তু পারতো না। তারা আজকে এইসব কথা বলে গেছে। তাদের উদ্দেশ্যে যখন প্রশ্ন উঠেছে যে তোমার জামাই পালালো কেন, তার আর কোনো উত্তর নেই। কোথা থেকে এই কল্যাণ ব্যানার্জিরা এইসব কথা বলেছেন ওনাদের হয়ে বলেন? এই দালাল, জোচ্চোরদের দালাল। আরে কল্যাণ ব্যানার্জি কে? হরিদাস পাল। যে রায় মানলেন কি মানলেন না তাতে কি এলো গেল? কল্যাণ ব্যানার্জি যে এই কথা বলেছেন যে এই রায় খারাপ, অমুক তমুক, কি যোগ কোত্থেকে পাশ করেছেন কল্যাণ ব্যানার্জি? কোত্থেকে ল পাশ করেছেন জিজ্ঞেস করুন। ওনার সার্টিফিকেটটা বার করতে বলুন, আমরা দেখতে চাই আজকে। অনেক হয়েছে কল্যাণবাবু, এটা বলে দিলাম। আপনি এই উত্তর দিন। আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি, আপনি কোথা থেকে ল পাস করেছেন তার সার্টিফিকেটটা বার করুন। আমি হাজরা ল কলেজ থেকে 5 বছরের কোর্সে ল পাস করেছি। ভারত সরকার তার তদন্ত করেছে, তবে আমি বিচারপতি নিয়োগ হয়েছি। আপনি বিচারপতি হিসেবে কেন নিযুক্ত হতে চাননি? আপনার কি এটা লয়ের ডিগ্রি জাল? কার শেষ দেখে ছাড়বেন? ঘোড়ার ডিম ছাড়বেন। আইনের ল জানে না, এবিসিডি জানে না, ও শেষ দেখে ছাড়বে। ছাড়ুন তো এসব বাজে কথা। ওর জন্য যে প্রশ্ন করা হয়েছে আজকে, ওর কন্দের দেয়ালে দেয়ালে জামাই পালালো কেন, তার উত্তর ওকে খুঁজতে বলুন ওই লোকটাকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই যা তা হচ্ছে, এই যে একদম এই নিয়োগ দুর্নীতিতে এতজনের চাকরি চলে গেল। এতজনের চাকরি গেছে মমতা ব্যানার্জির জন্য। প্রথমেই আমি যেটা বলেছি, কেন তিনি সৎপথে সেই মানুষদের চাকরি দেননি, সেই ছেলেগুলোকে? বিজেপি মোটেই চাকরি খেতে ভালোবাসে না। বিজেপি বহু চাকরি দিয়েছে। বিজেপি আজও চায় সৎপথে যারা ছিল, যারা উপযুক্ত যোগ্য প্রার্থী, তাদের যাতে চাকরিটা হয়। সে ঘোষণা বিজেপি বহু আগেই করে দিয়েছেন। আজকে কি কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তিনি আছেন শাসক দলের নেতা, তিনি যে বলেন বিচারের বাণী কিছু বোঝে? ক্লাস 8 এর বেশি বিদ্যা আছে ওর? আমি তো মনে করি না। ওর থেকে কিনে এনে যে ছাড়ুন, ওরকম অনেক MBA কিনতে পাওয়া যায়। ওর পিসিতে একটা ডক্টরেট কিনে এনেছিল। ক্লাস 8 ওর বোঝে? ওকে ব্যাখ্যা করতে বলুন তো। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, বড় বড় ডায়লগ দিচ্ছে। কিছু ডায়লগ লেখার জন্য লোক রাখা আছে, তারা যা লিখে দিচ্ছে বলে দিচ্ছে। কদিন আগে বলতো ভাব বাচ্চা কথা বলছে। আমি যেই প্রশ্ন বললাম কাকে ভাব বাচ্চা বলে, থেমে গেল। সে প্রচার আর নেই, হয়ে গেছে, গর্তে ঢুকে গেছে।
এই অভিষেক টভিষেক উপযুক্ত চ্যালেঞ্জের মুখে এতদিন পড়েনি। এখন শুভেন্দু অধিকারীর এবং আমার এবং অন্যান্য বিজেপি নেতাদের চ্যালেঞ্জের মুখে পড়ে ল্যাজ গুটিয়ে পালানোর চেষ্টা করছে। বিজেপি বিজেপি পিল করলেই তারা বেল পেয়ে যায়, আর আমরা পিল করলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আমাদের পিল হয় জেল। তোমরা তো পিল তো পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন তো, হ্যাঁ। বিজেপি করলে তো সেখানে কিছুই বিজেপি করলে কিছু হয় না। তোমরা বেআইনি ভাবে মানুষকে আটকানোর, গ্রেপ্তার করার চেষ্টা করো, যেহেতু একটা প্রশাসন তোমার হাতে আছে। এই প্রশাসন তুমি জেলে রাখো, তোমার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। যে কোনো দিন তোমার লোকজনেরা জেলে চলে যাবে। আপনার কথা মনে করিয়ে দিয়েছেন উনি, আপনি যে বিজেপির টিকিট পেয়েছেন। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? হ্যাঁ, তাতে কি হয়েছে? আমি রিজাইন করে এসে বিজেপির টিকিট পেয়েছি, বিজেপি আমাকে দিয়েছে। তাতে ওনার এত গাত্রদায়ের কি আছে? ওনার ভাইপোকে বলুন না আমি এখানে তমলুকে এসে লড়াই করতে। আবার চ্যালেঞ্জ দিচ্ছি, ভাইপোকে বলুন। একটা আমারও হয়নি, তারও হয়নি, হওয়ার প্রশ্ন নেই। আসুক, লড়ুক, আমি দেখি কে জেতে। তারা বলছে শুভেন্দু অধিকারী গিয়ে ডায়মন্ড হারবারে লড়বে। আমি চ্যালেঞ্জ করছি এই ভাইপো ব্যানার্জিকে এখানে এসে লড়তে। চ্যালেঞ্জ করছি তুমি কে হে ভাইপো ব্যানার্জি, দেখো এসে লড়ো এখানে, দেখি তুমি কি করতে পারো। কাল বাদে পরশু জেলে চলে যাবে, বড় বড় কথা। এই এক হয়েছে বিজেপির বিচারালয়, এই এক হয়েছে বিজেপির বিচারালয়। আবার আমি আপনাকে বলছি, এই কথা যে বলে সম্পূর্ণ অসাংবিধানিক কথা বলে, সংবিধানকে অসম্মান করে, বিচার বিভাগকে অসম্মান করে। না মন্দির না মসজিদ, এটা হচ্ছে একদম আপনাদের ধান্দাবাজির একটা জায়গা হয়ে উঠেছে রীতিমতো, দেখা যাচ্ছে একের পর এক বিচারে। তারা যখন চুরি করেছে, ছ্যাঁচড়ামি করেছে, তোলাবাজি করেছে, একের পর এক মামলায় তারা নাজেহাল হয়ে গেছে। কোনো রাজনৈতিক বিচার নয়, এখানে কোনো রাজনৈতিক ইস্যুই নেই। এখানে ইস্যু দুর্বৃত্তপনার ইস্যু, দুর্বৃত্তায়নের ইস্যু। কাকে রাজনীতি বলে উনি জানেন? সারা জীবন তো দুর্বৃত্তপনা করে একটা ওয়েভের মাথায় চড়ে ক্ষমতায় এসছেন। কাল বাদে পরশু ওনাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। ঘোড়ার ডিমের প্রতীক, সব খেয়েছে হাওয়াই চটি, এটা জেনে রাখুন। সূর্যকান্ত মিশ্র আজ থেকে বহুকাল আগে বলে গেছেন, সব খেয়েছে হাওয়াই চটি। সততার প্রতীক কি নিয়োগ দুর্নীতির মাথা হচ্ছেন মমতা ব্যানার্জি, নিয়োগ দুর্নীতির ধেড়ে ইঁদুর হচ্ছেন অভিষেক ব্যানার্জি, তার ভাইপো। সেটা অন্য প্রসঙ্গে বলেছিলাম, সে বিষয়ে আমি আজকে নেই, এটা অন্য প্রসঙ্গে ছিল। কিন্তু ধেড়ে ইঁদুর যার কথা বলেছিলাম, সেই ধেড়ে ইঁদুর হচ্ছে ভাইপো ব্যানার্জি। এদের বিসর্জন হবে। বেশি লাফালাফি করো না, তোমরা পশ্চিমবঙ্গ সম্বন্ধে কিচ্ছু জানো না, মূর্খ, অর্ধশিক্ষিত। বাংলার কিসের বাংলার নিজের মেয়ে? বাংলার অনেক নিজের মেয়ে আছে, আপনিও একজন মহিলা, আপনিও বাংলার নিজের মেয়ে। বাংলা তার নিজের মেয়েকে চায়? এই ধরনের জালিয়াত মেয়েকে কেউ চায় না। আমরা মুখ্যমন্ত্রী দেখেছি, মুখ্যমন্ত্রিত্বের ইতিহাস পশ্চিমবঙ্গে বিধান রায় থেকে বুদ্ধদেব ভট্টাচার্য পর্যন্ত এইরকম জালিয়াত, মিথ্যাবাদী, মিথ্যাচারী মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ কখনো দেখেনি, পশ্চিমবঙ্গ চায় না। এটা কি ধরনের মেয়ে? আপনি মমতা ব্যানার্জির কোমরে দড়ি দিয়ে, ভাইপো ব্যানার্জির কোমরে দড়ি দিয়ে তারা এই টাকাটা আদায় করবে। এই টাকাটা তারা এই প্রসঙ্গে এই জায়গায় নিয়ে গেছে মানুষকে, তাদের ব্যক্তিগত সম্পত্তি থেকে দিতে হবে। ওই যে কারো এক পয়সা চা খায়নি, ও খায় না। ওনার হাতের মোবাইল ফোনের টাকাটা কোথেকে আসে? উনি যে এত দুশ্চরিত্র লোককে, এই যে বিশ্ববাকা বলে একটি লোক আছে, তাকে চাকরি দিয়ে রেখে দিয়েছিলেন, তার কত কোটি টাকা ওনার ঘরে আসতো। নিয়োগ টেন্ডার দুর্নীতির রাজা, সব আমরা ধরবো, কোথাও কেউ পালাতে পারবেন না, এটা জেনে রাখুন। শাসক দলের মুখপাত্ররা হচ্ছেন লাউড স্পিকার, তাদেরকে যা শিখিয়ে দেওয়া হয় কালীঘাট থেকে বা ক্যামাক স্ট্রিট থেকে সেগুলো তারা বলে। শুধু তাদের সম্বন্ধে বলার আমার কিছু নেই। একটা মূর্খ লোক আছে, স্কোয়ার ফুট সেন না কি নাম, সে অনেক বড় বড় কথা বলে। কটা প্রেসক্রিপশন লিখেছে সারা জীবনে জিজ্ঞেস করবেন তো।
নিজের মেয়ের অ্যাডমিশনটা কিভাবে হয়েছে? পার্থ বসু এগুলো কিন্তু মানবেন না স্যার। পার্থ বসু এগুলো মানবেন না, এই যে এতজনের বলতে যোগ্য লোকগুলোকেও তাদের সাথেও। আরে যোগ্য কে অযোগ্য কে বোঝাই যাচ্ছে না আপনাদের দুর্নীতির ঠেলায়। এত দুর্নীতি করার কোনো প্রয়োজনই ছিল না। দুর্নীতি কিসে করছেন? শিক্ষা জগতে দুর্নীতি করছেন। আপনার শিক্ষার কিছু বোঝেন? আপনার নেত্রী শিক্ষার কিছু বোঝেন? আপনার নেত্রী অমুক লোক তমুক লোককে গদ্দার বলে আসেন। আপনি তো সিপিএম করতেন আগে, ব্রাত্য বসু, তিনি তো সিপিএম ছেড়ে তৃণমূলে জয়েন করেছেন। আপনাকে গদ্দার বলতে পারেন? কোনোদিন বলেছেন? জিজ্ঞেস করবেন। তৃণমূল মন্ত্রী নিজে একটি গদ্দার। আমি মৃত্যুর আশঙ্কা করছি। কে কে ওকে মারবে না? ছুঁচো মেরে হাত গন্ধ করে কেউ করতে যাবে না, ও এমনিতেই মরে গেছে। তার শেষ, তার রাজনৈতিক অভিষেক। কে অভিষেক মশাই আমাকে বলুন তো, কে অভিষেক? একটা হরিদাস পাল ক্লাস 8-এর বিদ্যে নেই, পেটে বড় বড় কথা বলে। আমার হাতে যদি ক্ষমতা থাকতো না, আমি এদেরকে ল্যাম্প পোস্টে ঝুলিয়ে দিতাম। কিন্তু উনি তো বলেছেন আপনার বিচারের বাণী আপনার জন্য। বিচারে এই কথার অর্থ এই অশিক্ষিত অর্ধশিক্ষিত লোকগুলো বোঝে না। রবীন্দ্রনাথের লাইন। আরে রবীন্দ্রনাথের লাইন, রবীন্দ্রনাথ বোঝার ক্ষমতা আছে তোর? হ্যাঁ, ওকে জিজ্ঞেস করুন না। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, কি অর্থ? গানের ওপার বলতে কি বোঝে? ওকে জিজ্ঞেস করুন তো, কি বলতে পারে আমি দেখি। আপনি বিচারপতির চেয়ারে বসে, উনি আবারও তমলুকে এসে বলে গেছেন, বিচারপতির চেয়ারে বসে আপনি বিজেপিকে বলেছেন, বিজেপি আপনাকে বলেছে। কি বলেছি? যে আমি ইন্টারেস্টেড পার্টি করতে। মিথ্যে কথা তো সবসময় বলে, মিথ্যে কথা সবসময় বলে। হ্যাঁ, নিজের নামটাও হয়তো মিথ্যে কথা বলে। ওর পিসি যেমন নিজের নামটাও হয়তো মিথ্যে কথা বলে, সেরকম বলে। যত আজে বাজে লোক। পশ্চিমবঙ্গের ইতিহাস, পশ্চিমবঙ্গে 6টা নোবেল আছে। রবীন্দ্রনাথ যে নোবেল পেয়েছিলেন প্রথম, তখন পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ হয়নি। কিন্তু যদি পশ্চিমবঙ্গ হিসেবে ধরেন শান্তিনিকেতনকে, জোড়াসাঁকোকে, তাহলে পশ্চিমবঙ্গে 6খানা নোবেল আছে। সেই পশ্চিমবঙ্গকে তুমি শিক্ষা বিক্রি করছো। তোমার এত বড় ক্ষমতা, এত বড় ধৃষ্টতা, তুমি শিক্ষা পদ বিক্রি করছো। অশিক্ষিতের দল, ক্লাস 8 পাস করেনি, শিক্ষার অর্থ বোঝে না, সেই জন্য শিক্ষা বিক্রি করে দিয়েছে। ভাবতে লজ্জা করে। টোটাল শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে ফেলে দিয়েছে, ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আমি আজ গ্রামে গঞ্জে ঘুরছি, শুনতে পাচ্ছি মানুষের মুখে যে কিভাবে শিক্ষাকে ধ্বংস করেছেন। পার্শ্ব শিক্ষকদের মাইনে বাড়ান না কেন? পার্শ্ব শিক্ষকরা তো একই কাজ করেন, কেন তাদেরকে আদালতে গিয়ে কান্নাকাটি করতে হয়? 10 লক্ষ চাকরি আমি তো চ্যালেঞ্জ করেছি। তাদের মুখপাত্র যতজন আছে, পুরো দলটাকে চ্যালেঞ্জ করেছি। আপনারা এত কোটি কোটি টাকা বিজ্ঞাপনে খরচ করেন, একটা বিজ্ঞাপন দিয়ে দেখান তো কোন দপ্তরে কত চাকরি আছে। 10 লক্ষ চাকরির কথা বলছেন তো, মিথ্যে কথা বলছেন। আপনি যেমন বরাবর মিথ্যে কথা বলতে অভ্যস্ত, মিথ্যাচারী, একটি মিথ্যাবাদী মহিলা, আপনি সেই একই মিথ্যে কথা বলছেন। কোথায় 10 লক্ষ চাকরি আছে? চোর ছাড়া কি? চোর ছাড়া কি? কে চুরি করেছে দেখান আমাকে। কে চুরি করেছে? চুরি তো আপনি করেছেন। গত 10-11 বছরে যা চুরি করেছেন, পশ্চিমবঙ্গে এই চুরির ইতিহাস নেই। নিজেদের বড় বড়, আমি তো জিজ্ঞেস করছি যে এই হরিশ মুখার্জি রোডের মুখের এত বড় বাড়ি, এত কোটি টাকা, শুনি তলায় ভল্ট আছে, সেই বাড়ির টালির চালে বসে থাকেন তার পিসি। আমি যার কথা বলছি, ভাইপো ব্যানার্জি, তার এত বড় বাড়ি হরিশ মুখার্জি রোডের মুখটায়, কোথা থেকে টাকা আসে? কিসের ব্যবসা তার? বয়স তো 25 বছর না 26 বছর না 30 বছর। কিসের ব্যবসার টাকা এটা? আমরা বুঝি না। মানুষ মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে একটা সামান্য কুটির তৈরি করতে পারছে না, আর আপনি এত বড় বিজনেসম্যান, আপনার একটা 5 তলা বাড়ি, শুনি তার নিচে ভল্ট আছে। ইডি ঢুকবে, জেনে রাখুন। ইডি ঢুকবে, জেনে রাখুন। আরে তুমি তো টাকা চুরি করেছো, তুমি তো তোলাবাজ। কেউ বলেনি কি রায় হবে, কেউ জানতো না কি রায় হবে। আরে বোমা ফাটবে তো কি বলেছিল? বোমা ফাটবে, কোর্ট থেকে বোমা ফাটবে বলেছিল। সামনের সপ্তাহে একটা আরো বোমা ফাটার বাকি আছে, যে কোনো সময় যে কোনো বোমা ফাটতে পারে।
আরে গ্রেপ্তারি তো কে গ্রেপ্তার করতে যাচ্ছে? চুচো মেরে কে হাত গন্ধ করবে তার? ও তো রাজনৈতিক জীবন শেষ আজকে। রাজনৈতিক জীবন মমতা ব্যানার্জি শেষ হয়ে গেছে, ভাইপো ব্যানার্জি শেষ হয়ে গেছে। তোমরা এবার মানে কেটে বলো, পশ্চিমবঙ্গ থেকে ভাগো। অনেক শোষণ করেছে পশ্চিমবঙ্গকে, অনেক হয়েছে, এবার যাও। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। রীতিমতো এই জয় কিন্তু মানুষের জয়, বাংলার মানুষের জয়। তারা যেহেতু বলছেন যে সর্বোচ্চ আদালতে যাবে, সেক্ষেত্রে তাদের জন্য খোলা আছে, আদালতের পথ সবসময় খোলা থাকে। কিন্তু এই যে রায়, যিনি বলটা প্রথম গড়িয়েছিলেন, যার এজলাস থেকে গড়াতে শুরু হয়েছিল, যাকে এত আক্রমণ করা হয়েছিল, মেঘের আড়াল থেকে লড়াই করবেন না, প্রকাশ্যে খোলা মাঠে আসুন, তিনি অ্যাকসেপ্ট করেছেন, তিনি এসেছেন, তিনি পদত্যাগ করে এসেছেন, কিন্তু সেই রায় কিন্তু খণ্ডাতে পারলো না। আজকে প্রত্যেকটা বাংলার মানুষ দেখলো যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাদের, যারা এই প্রচারটা করে তারাই সর্বৈব মিথ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে।